শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান চলছে। সিয়াম সাধনার মাস রমজান। এই রমজানকে ঘিরে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল এবং এর অঙ্গ সংগঠন ইফতারের আয়োজন করে থাকছে এবং এই ইফতার মাহফিলগুলো অনেকটা রাজনৈতিক সমাবেশেই পরিণত হচ্ছে। অনেকেই একে ইফতারের রাজনীতি হিসেবে উল্লেখ করছেন। সঙ্গত কারণেই আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় রেখেছি ইফতারের রাজনীতি এবং নির্বাচনী সমীকরণ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন ডক্টর এ কে মতিনুর রহমান, অধ্যাপক লোকপ্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা সাগর। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জাকারিয়া হোসেন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে প্রফেসর ডক্টর এ কে মতিনুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়ে ইফতারের রাজনীতি ও নির্বাচনী সমীকরণ। প্রথমত ইফতারের রাজনীতি নিয়ে আলোচনা শুরু করব। যে কোনো ক্ষেত্রে, যে কোনো বছরই আমরা দেখি যে ইফতারকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কর্মচাঞ্চল্য বলি, নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদেরকে চাঙ্গা করার ক্ষেত্রে বলি, কিংবা অপরাপর রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সাথে সমঝোতা, সম্পর্ক, মত বিনিময়, আদান প্রদান, এইসব বিষয়গুলোর ক্ষেত্রে ইফতার একটি বড় ভূমিকা পালন করে থাকে। এবারের প্রেক্ষাপটটি কি একটি ভিন্ন কিনা, কিংবা কেন বলছি কথা, গত 15 বছর স্বাভাবিক যে রাজনৈতিক ধারা সেটি যেহেতু ছিল না, সেই অর্থে এবার সেই ধারাটি ফিরে এসেছে। সে কারণে আপনার কাছে এর কি কোনো ভিন্ন মাত্রা দেখতে পাচ্ছেন কিনা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনব। ধন্যবাদ আমিনুল ভাই, এবং ধন্যবাদ আমার সাথে দুজন সহ আলোচক, সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখবেন। আমি পবিত্র এই রমজান মাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরের শুরুতেই যদি যাই, তাহলে আপনি বলেছেন যে ইফতারের রাজনীতি এবং নির্বাচনী সমীকরণ। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে নতুন মাত্রায় এবার আছে কিনা পূর্বপর। আমাদের এই যে ইফতারের যে মাহফিল, রাজনৈতিক দল বা বিভিন্ন পেশাজীবী সংগঠনের, এটি প্রকৃত অর্থেই আমাদের দেশের একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে, কোনো সন্দেহ নেই। এখন আমি ইফতার কেন্দ্রিক রাজনীতি এটা একটা ধরেন উপলক্ষ, সেখানে হয়তো অপরাপর সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তা আমি এখানে যেরকম একটি আপনার সৌহার্দ্য, সুন্দর এবং সম্পর্ক বিরাজমান থাকে, একে অপরের প্রতি সহমর্মিতা থাকে, কিন্তু বাস্তবিক পক্ষে রাজনৈতিক যে সমীকরণ সেটা কিন্তু ভিন্ন মাত্রায় যায়। তার আমি দুই একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। সেটি হচ্ছে যে আমরা যদি বর্তমান প্রেক্ষাপট এই যে 5 অগস্টের পরে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আমাদের ধারণা ছিল, আমাদের বিশ্বাস ছিল, আমরা যারা বিভিন্ন পেশাজীবী পর্যায়ে যারা এই আন্দোলনের সাথে শরিক হয়েছি, অংশগ্রহণ করেছিলাম, আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এই 5 অগস্টের পরে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বা তার বিদায়ের পরে বাংলাদেশে একটি রাজনৈতিক ঐক্য এবং জাতীয় কনসেনসাস তৈরি হবে। সেটি নির্বাচনকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে এবং অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে। যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের একটি ক্ষতি হয়েছে, এবং বিশেষ করে অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিমণ্ডল বড় ক্ষতি হয়েছে, মানুষের নৈতিক স্খলনও ঘটেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই নির্বাচন এবং সংস্কার নিয়ে একটা ইঁদুর বিড়ালের খেলার মতো খেলা তৈরি হয়েছে। ইঁদুর বিড়াল যেরকম খেলে এরকম একটা খেলা শুরু হচ্ছে। যেমন আপনি বলা হচ্ছে যে কেউ বলছেন নির্বাচন আগে, স্বল্পতম পরিসরে সংস্কার করে নির্বাচন দেওয়া। কেউ বলছেন যে প্রথমে তো সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন না হওয়া, এবং নতুন নতুন রাজনৈতিক যে দলটি গঠন হচ্ছে এনসিপি, তারা বলছে নির্বাচন এর সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন চাওয়া মানে এটা অন্য ধরনের একটা ইস্যু। তা আমি জন্য এটা ইঁদুর বিড়ালে খেলা বললাম। যে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, এই সাধারণ মানুষের সেন্টিমেন্ট
18 কোটি বলেন 20 কোটি মানুষ বলেন, যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা কি এই 20 কোটি এবং 18 কোটি মানুষের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আসছেন? বলবেন যে 5 আগস্টের যে এটা ম্যান্ডেট ছিল, 5 আগস্টে ম্যান্ডেট ছিল কিসের ভিত্তিতে? 5 আগস্টে যে ঘটেছে, জনগণ কেন রাস্তায় এসেছিল? আপনাকে এই জায়গাতে যদি আপনি উত্তর নিয়ে আসতে চান, বর্তমানে যে কার্যক্রম চলছে এটার সাথে মিলবে না। আমি আপনাকে দেখাই দেবো যে কোন কোন জায়গায় মিলছে না। 5 আগস্টে প্রথম ছিল সেটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনাকে অনেকে চায় নাই, কারণ দীর্ঘ 17 বছরে, কারণ আমি ভোট দিতে পারিনি, সেটি একটু ক্ষোভ থাকতে পারে, ক্ষোভ আছে। আমি আমার সন্তানকে হারিয়েছি, সেটিও একটা ক্ষোভ আছে। আমার ভাইকে নিয়ে গিয়ে গুম করা হচ্ছে, সেটি ক্ষোভ। অর্থাৎ প্রত্যেকটি পরিবারের কোনো না কোনো ক্ষোভ শেখ হাসিনার প্রতি ছিল। রাস্তায় নেমেছে শেখ হাসিনার অধ্যায়ের পরিবর্তন ঘটানোর জন্য, ঘটেছে। তার পরবর্তী কি, এমন একটা বাংলাদেশ তারা চেয়েছে যেখানে সমৃদ্ধশালী হবে এবং এই জিনিসগুলো থাকবে না। কিন্তু এখন এসে আমরা দেখছি যে আপনি সংস্কারকে কেন্দ্র করে 6 মাস 7 মাস হয়েছে, আপনি দেখবেন যে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কারের আলামত আপনি দেখেন নাই। আবার কখনো কখনো বলা হচ্ছে যে এটি লম্বা সময় ধরে ইন্টারিম গভর্নমেন্টের যে আপনার কনসেপ্ট, তার যে টেনিওর, সেটি তো আপনার আনলিমিটেড না। আবার অনেকে বলছেন কি, কোনো কোনো উপদেষ্টা দেখেছি যে এই যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, এই যে এনসিপি যারা গঠন করেছেন, আপনি দেখবেন যে সেখানে তারা বলছেন যে এদেরকে আমরা 5 বছর 10 বছরও দেখতে চাই। তো এই যে কথাগুলো, এই যে অসংলগ্ন বক্তব্যগুলো, এটা মানুষের মধ্যে কিন্তু বিভ্রান্তি তৈরি করেছে। এখন আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ ছাড়া অপরাপর সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, সকল পেশাজীবী, সকল সাধারণ মানুষ এই আন্দোলনে শরিক হয়েছে। এখন আপনি এটাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, কৃতিত্বের জায়গায়। এখন এই জায়গাতে কিন্তু মানুষের মধ্যে শঙ্কা, সন্দেহ, অবিশ্বাস তৈরি হচ্ছে। ফলে আমার কাছে যেটা মনে হয় যে এর মাঝখানে পতিত সরকারের, এখনো পর্যন্ত পতিত সরকারের প্রত্যেকটি জায়গাতে আপনি তো তাদেরকে অবমুক্ত করতে পারেন নাই। আমি ক্যাটাগরিগুলো আপনাকে বলতে পারি, কোন কোন সেগুলো বলবেন আপনি। তো সুতরাং এখানেই শেষ। আপনি এই ইফতারের রাজনীতি নিয়ে বলছিলাম, যেটি সেই জায়গায় বলি, আপনি যেটা বলছেন ইফতারের রাজনীতি, অর্থাৎ আমি ইফতারকে কেন্দ্র করে রাজনৈতিক একটা সহমর্মিতা, মানে সহানুভূতি বা এক ধরনের হৃদ্যতাপূর্ণ পরিবেশ আমি বিরাজমান আসে দেখছি আমরা, কিন্তু গেমিং চলতেছে রাজনৈতিক দলের ভেতরে। কিন্তু ইফতারের অর্থের উৎস নিয়েও তো প্রশ্ন উঠছে। আমি সে জায়গাতে আসছি। সেখানে দেখেন যে আপনি এখানে এই যে নাহিদ ইসলাম ছিল হচ্ছে আপনার উপদেষ্টা হিসেবে, উনি ওখান থেকে আসার পর একটা হিসাব দিয়েছেন, রাইট? অন্যান্য উপদেষ্টাকে তাদের হিসাবটা দিয়েছেন। আমরা কিন্তু রাজনৈতিক দলকে দোষারোপ করি যে তারা নির্বাচনে যাওয়ার আগে হিসাব দেন এবং নির্বাচন থেকে, ক্ষমতা থেকে যাওয়ার পরে হিসাবটা দেয় না। অর্থাৎ এই অস্বচ্ছতা এবং অস্পষ্টতা, এই গেমিংটা বাংলাদেশের রাজনীতির সাধারণ মানুষ হতাশ এই কারণেই যে আপনি 17 বছর অপেক্ষা করবো, আন্দোলন করেছি, আবার আরেকটি মানে আপনি যদি দানব এসে যায় বা ফ্যাসিস্ট এসে যায়, আবার আপনার 34 বছর অপেক্ষা করতে হবে। তার মানে সারাটা জীবন জনগণ শুধু অপেক্ষা করবে, তারা রক্ত দেবে, তারা জীবন উৎসর্গ করবে, কিন্তু বিনিময়ে ফল ভোগ করবেন মুসলিমের কিছু মানুষ। এটা বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তনটা হওয়া উচিত এবং সেই পরিবর্তন আমরা আশা করেছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেই ইতিবাচক পরিবর্তন আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। আর আরেকটি যেটা আপনি বললেন টাকার উৎস, হ্যাঁ, টাকার উৎসটা কোথায়? এই ইফতারি যে রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক দল কেউ দিনে 3 লাখ টাকা খরচ করছে, কেউ এক একটি প্রোগ্রাম যখন আপনি করতে যাবেন একটা বড় ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে। এই সোর্সগুলো কোথায়? এগুলো তো মানুষের কাছে প্রশ্ন চলে আসছে ইতিমধ্যে, তাই না? তো সুতরাং এই জিনিসগুলো আপনার মানুষের কাছে স্বচ্ছ হওয়া উচিত এবং স্পষ্ট হওয়া উচিত। বিশেষ করে একটি নতুন দল যখন 5 স্টার হোটেলে কোনো প্রোগ্রাম করে, সেটি নিয়ে অবশ্যই প্রশ্ন তোলে অনেকের, এবং তার উত্তরও ব্যাখ্যাও অনেকে ওনারা দিয়েছেন। আমরা একটু শুনে আসি। কর্নেল জাকারিয়া শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আলাপ করছিলাম আমরা ইফতারের রাজনীতি এবং এই ইফতারে আসলে কতটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয় আর কতটা স্বার্থ অন্বেষণ হয়, সেটি নিয়েও যদি একটু আলাপ করেন। থ্যাংক ইউ আমিনুল ইসলাম মুসলিশ ভাই, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য এবং সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের এই দিনে আজকে আলোচনায় আমি আসতে করে আমার এবং আমার দুইজন সহকর্মী, আমার দুইজন যে আলোচক রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। আজকের এই অনুষ্ঠানে যে আপনি যে বিষয়টা প্রতারণা করেছেন খুবই একটা সমসাময়িক বিষয়, এবং আমরা যদি আপনি যেভাবে বলেছেন যে রাজনীতি, আমি ঠিক ওভাবে দেখছি না। আমি মনে করি যে সামাজিক দিকগুলো অনেক বেশি।
আপনি জানেন যে ইসলামের পার্সপেক্টিভে এই যে ইফতার সবাই মিলে করা, পাড়া প্রতিবেশী অথবা আপনার আত্মীয়-স্বজন অথবা বন্ধু বান্ধবদের নিয়ে ইফতারি করার একটা যে প্রচলন, এটা আমাদের কৃষ্টি সভ্যতা এবং আমাদের ইতিহাসের সাথে সম্পর্কিত। অন্য একটা দিকে আমরা দেখতে পাই যে এবছরই আমি আমার এই গত অন্তত 30 ইয়ার্স আমি বলবো, 30 ইয়ার্স এর মধ্যে আমি এবারই যে এই গণঅভ্যুত্থানের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, যে দেশের যে এখন নতুন একটি ধারা তৈরি হয়েছে, এর মধ্যে মানুষের মধ্যে যে একটা আনন্দ এবং সর্বত্র একটা ভয় ভীতিহীন একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটার কারণে কিন্তু আপনার অনেক প্রতিফলন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এবারে রমজানে আমি যে এলাকায় থাকি সে এলাকায় তো গত কয়েক বছর ধরে আমি বসবাস করছি, কিন্তু গত কয়েকটা বছরের ইফতারের সময় দেখছি পরিবেশ, এবারও দেখছি, কিন্তু আমার কাছে অনেক ডিফারেন্সটা এই কারণে, দেখেন আমি যে এলাকায় থাকি, যে মসজিদে নামাজ পড়ি, আমি কখনো গত কয়েক বছরে আমি কখনো দেখি নাই যে আমাদের মসজিদের দোতলা পরিপূর্ণ হয়ে ছাদে লোকজন দাঁড়িয়ে চলে গেছে, ছাদ পরিপূর্ণ হয়ে গেছে, এরপর মানুষ দাঁড়িয়ে আছে, এবার আমি দেখতে পাচ্ছি। তো আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করছি লোকে বেশি নিশ্চয়ই একটা পরিবেশে, আপনি ইউনিভার্সিটি বলেন, অন্যান্য মসজিদ ভিত্তিক বলেন, বিভিন্ন যে দলগুলো যে ইফতারের আয়োজন করছে, কোথাও কোনো গন্ডগোল বা কোনো গোয়েন্দা সংস্থা কর্তৃক প্রেসার চাপ কোনো কিছু নাই, মানুষ ভয় ভীতিহীন সংখ্যাহীন অবস্থায় মানুষ উদযাপন করছে। প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন একটা আনন্দঘন পরিবেশ তৈরি হচ্ছে। তো আমি এটাকে এভাবে দেখি যে আমাদের মধ্যে যে পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, আমি যে ধর্মেরই হই, আমি যে চিন্তারই লোক হই না কেন, আমি যে আদর্শ ধারণ করি না কেন, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু সবাই পাড়া প্রতিবেশী, সবাই কিন্তু আমরা এই দেশের নাগরিক। তো আমাদের এমন একটা প্ল্যাটফর্ম থাকা উচিত যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের মধ্যে যে পারস্পরিক অনেক সময় অনেক আদর্শগত ভাবে চিন্তাগত কারণে আমাদের যে ভেদাভেদ থাকে, এটাকে ভুলে কিছু সময়ের জন্য, কিছুদিনের জন্য যদি আমরা এক হতে পারি, একজন অপরজনের সাথে দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে, ভাবে আদান প্রদান হচ্ছে, এটার কিন্তু প্রয়োজন আছে। সামাজিক ভাবে এটার কিন্তু গুরুত্ব আমি অনেক বেশি দেখি। এই জন্য এবারে দেখবেন যে এই অনেকগুলো ইভেন্ট যে কোর্স আছে, বিভিন্ন যে ব্যাচ আছে, এসএসসি ব্যাচ, এসএসসি ব্যাচ, আমাদের ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন, নন ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন, হল ভিত্তিক অ্যাসোসিয়েশন, সবাই কিন্তু ইফতার অনুষ্ঠান করছে। কেন করছে? এই যে 15-17টা বছর মানুষ হৃদয় খুলে কথা বলতে পারে নাই, মিশতে পারে নাই, এই যে একটা মানুষের তৃপ্তি ছিল, সেটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয়েছে, হয়তো আপনারা অন্যভাবে ব্যাখ্যা করতে পারবেন, কারণ আমার কাছে মনে হয়েছে এটার একটা কারণ যে মানুষ এখন নির্দ্বিধায় নিঃসংকোচ চিত্তে মানুষের সাথে মিশতে পারছে, কথা বলতে পারছে। এই প্রেক্ষাপটটা কিন্তু তৈরি হয়েছে ইফতারের মাধ্যমে। তো আমি এটাকে পজিটিভ দিকগুলোই বেশি দেখি, হয়তো নেগেটিভ দিক একটা থাকতে পারে, কিন্তু যেখানে অনেক সব জায়গায় যে শুধু পজিটিভ থাকবে, নেগেটিভ দিক একটা থাকবে না, এরকম তো কোনো কিছু আপনি পাবেন না। অবশ্যই কাজেই আমি এই দিকটা ভালো দেখি। এবং আরেকটা দিক, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস দেখেন, বাম যে রাজনীতি আছে, বাম রাজনীতি আবার ইসলামী ধারা রাজনীতি, এই দুটো যদি আদর্শগত ভাবে কিন্তু বিপরীত দিকে দুটো ধারা, কিন্তু আপনি দেখছেন কিনা এই ইফতারির মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে ইসলামী দলগুলোর অনুষ্ঠানেও কিন্তু বামপন্থীদের ইনভাইট করা হচ্ছে এবং তারা আসছে এবং তারা তাদের মধ্যে কথা বলছে। এই যে একটা পরিবেশ, আমরা তো এটাই চাই। আমরা দেশে চাই একটা সুস্থ রাজনীতি চাই। আমরা চাই মানুষের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু মত বিরোধ থাকবে না। আমার আদর্শ আমি বলবো, আপনার আদর্শ আপনি বলবেন, জনগণ যেটাকে একসেপ্ট করে সেটাই হওয়া উচিত। এবং সবার ক্ষেত্রে কিন্তু আমি মনে করবো এই যে ইফতারের রাজনীতি বা আমরা যেভাবেই আখ্যায়িত করি না কেন, আমি মনে করি এর ভালো দিকটাই বেশি, এবং এই চর্চাটা খাওয়া উচিত। এবং এটা যদি আপনি 17 বছর ধরে যদি এই পরিবেশটা যদি বেশি সরকার রাখতো, কোনো অসুবিধা হতো? আপনি দেখেন কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন?
আমি তো কোনো অসুবিধা দেখি না। মানুষের তো এটাই, জনগণের তো এটাই প্রাপ্য। যেহেতু জনগণ এই তার তৃপ্তিটা তারা পায়নি, এই পরিবেশ পায়নি বলে দেখেন তার বিস্ফোরণ কিন্তু জনবিস্ফোরণ ঘটেছে, যেটা আমরা জুলাই আগস্টে দেখতে পেয়েছি। তো আমি মনে করবো এই ধারাটা বজায় থাকুক এবং এটা প্রয়োজন রয়েছে বাংলাদেশ পার্সপেক্টিভে, যেখানে আমাদের দল মত বিভিন্ন সেটা ইতিবাচক ভাবে দেখতে চাই, এক প্ল্যাটফর্মে আসার একটা মাধ্যম হিসেবে আমি এটা দেখছি। অসংখ্য ধন্যবাদ কর্নেল জাকারিয়া হোসেন। আরেকটি বিষয়, আমরা যে নির্বাচনী সমীকরণের কথা বলছিলাম, নির্বাচনী আলাপ সেটি তো হচ্ছেই, সেই প্রসঙ্গে অবশ্য প্রফেসর ডক্টর মাতিনুর রহমান আলাপ করছিলেন। আপনার কাছে কি মনে হয় নির্বাচনী যেই প্রসঙ্গটি, সেই জায়গায় সংস্কার, নির্বাচন কোনটি আগে বা দুটি একভাবে চলতে পারে, কিভাবে যেতে পারে, এ বিষয়ে আপনার মূল্যায়ন কি? জি, থ্যাংক ইউ। আমি এই ব্যাপারে বলবো যে আমাদের এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা রয়েছে, এই গভর্নমেন্টটা বছর বছর থাকার জন্য এই গভর্নমেন্ট তৈরি হয়নি। এটা আমরা জানি যে এই গভর্নমেন্টও চাচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে একটা গণতান্ত্রিক ধারা দেশকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আমি বলবো যে এখান থেকে আমার ব্যাখ্যাটা হচ্ছে যে যদি ফেসিস সরকার যদি এরকম 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে যদি ফেসিস সরকার যদি পালিয়ে না যেত, ফেসিস সরকার যদি এখনো বাংলাদেশে বিরাজমান থাকতো, এই ঘটনা যদি না ঘটতো, তাহলে তো আপনার ইলেকশন সেই 29-এর জন্য অপেক্ষা করতে হইতো সবাই। সেটা তো আমরা দেখে আসছি, 18-তে দেখে আসছি। 18-তে সেই নির্বাচন আর পরে সেই 24 সাল পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হয়েছে, এবং 24 থেকে যদি ফেসিস সরকার এখনো ক্ষমতায় থাকতো তাহলে তো আপনাকে 29 সাল পর্যন্ত ওয়েট করতে। কিন্তু আমি দেখি গণ অভ্যুত্থান যেহেতু একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে, সেগুলো তৈরির পরে কিছু কিছু রাজনৈতিক দলগুলো মানে ইলেকশনের জন্য মনে হয় যেন তারা এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে আমাদের মৌলিক যে সংস্কার দরকার, যেটা আমরা সবাই বলে আসছি এবং যার কারণে এরকম একটি গণ অভ্যুত্থান ঘটেছে, সেই মৌলিক সংস্কারের জন্য কিন্তু একটা সময় আপনাকে, কনসিডারেবল একটা পিরিয়ড আপনাকে দিতে হবে, সময় দিতে হবে। সেই সময়টা দেওয়া, এবং বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, এই জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, এর আগে যে গণহত্যাগুলো হয়েছে, আপনি সবগুলোই তো গণহত্যা, আপনি ৭৭ গণহত্যা, আপনার তারপরে অন্যান্য যে গুম খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিং হয়েছে, আপনার যেগুলো হয়েছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, মানুষকে যে বছর পর বছর নির্দোষ ব্যক্তিকে আয়না ঘরের একটি 4 ফিট বাই 3 ফিট একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এই যে ইনহিউম্যানিটি, যেটা মানবতা ভিত্তিক যত অপরাধ ঘটেছে, এই অপরাধগুলোর কি বিচার না করেই, বিচারের ব্যবস্থা না করেই আমরা ইলেকশনের জন্য ব্যতিব্যস্ত হয়ে যাওয়াটা আমি মনে করি এটা যৌক্তিক মনে করি না। আমি মনে করি যে একটা এই গভর্নমেন্টকে কিছু সংস্কার, অবশ্যই সংস্কার না করলে, যেহেতু আমাদের সমস্ত ইনস্টিটিউশন সব ডিস্ট্রয়, 17 বছরে কিন্তু আপনি যাই বলেন না কেন, বিচার বিভাগ বলেন, নিরাপত্তা বাহিনী বলেন, আপনার পুলিশ বাহিনী বলেন, পুলিশ বিভাগ বলেন, আপনার প্রশাসন বলেন, আপনার শিক্ষা বলেন, যে সেক্টরের কথাই বলবেন সেই সেক্টর কিন্তু ডিস্ট্রয়। এবং আমার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু ঠিকই বলেছেন যে গাজার যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ কিন্তু বাংলাদেশেও সংঘটিত হয়েছে গত 17 বছরে। সেখানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডিস্ট্রাকশন হয়েছে, আর বাংলাদেশে হয়েছে ইনস্টিটিউশনাল ডিস্ট্রাকশন। অর্থাৎ একটা ইনস্টিটিউশন যে ভিত্তির উপরে, যে নৈতিকতার উপরে, যে দায়িত্ববোধের উপরে দাঁড়িয়ে থাকে, সেখানেই কিন্তু আমাদের ডিস্ট্রয়টা হয়েছে, ধ্বংসটা হয়েছে। কাজে সেই রকম একটা পরিস্থিতিতে দেশকে যৌক্তিক সংস্কার না করে, ফান্ডামেন্টাল সংস্কার না করে আমরা নির্বাচনের দিকে যে চলে যাবো, তাহলে তো আবার সেই আগের সেই পরিস্থিতি ফিরে আসবে, আবার সেই পরিস্থিতি আমরা দেখতে পাবো। যেটা আমি আবার আসবো আপনার কাছে, এই বিষয়ে বিস্তারিত আপনার কাছে আবারও আমি আসবো। তার আগে আমরা একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন গোলাম মোস্তফা সাগর। ইফতারের রাজনীতি নিয়ে যদি বলেন, যে যেটি কর্নেল জাকারিয়া হোসেনও বলছিলেন, অন্যান্য বছরের চেয়ে এবারের ইফতার মাহফিল রাজনৈতিক দলগুলো যে করছে, তার মধ্যে কি পার্থক্য দেখছেন? আপনি দীর্ঘদিন থেকে তৃণমূলের রাজনীতি থেকে বিএনপিতে আছেন, যুবদলের রাজনীতি করছেন, বিএনপির সাথে রয়েছেন, আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম। আবার দুজন আলোচক ভাই, অত্যন্ত আমার সিনিয়র, মার্জিত ভাষা, তারা সুন্দর সুন্দর কথা বলছে, তাই শুনতেছিলাম, ভালো লাগতেছিল। আজকে রমজান মাসের প্রায় শেষের দিকে চলে যাচ্ছি আমরা। আমি সর্বপ্রথম আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন
তাদেরকে এবং আমার আসন নারায়ণগঞ্জ 5 আসনের সর্বস্তরের জনতা, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সারা বাংলাদেশের যারা টিভির সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে এই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভাই, আপনি যে কথাটা বললেন বর্তমান ইফতার আর অতীতের ইফতারের মধ্যে কি পার্থক্য খুঁজে পাচ্ছেন, তো এটা হচ্ছে কি, এটা অনেক কষ্টের কথা। আমরা দীর্ঘ 17টি বছর বাসায় ইফতার করতে পারিনি, অনেক সময় বউ বাচ্চা নিয়ে বাসায় ইফতার করতে পারিনি। আমার মেয়েটা স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে গেছে, সে যাওয়ার সময় বলল, আব্বু প্রায় লাস্ট 10 ইয়ার্স তোমাকে আমরা পাইনি, লাস্ট 10 ইয়ার্স তোমাকে আমরা পাইনি। তা আমার বয়স কত ছিল, আমি এখন বড় হয়ে কিন্তু আমেরিকা চলে যাচ্ছি, আমি কিন্তু তোমার হাত ছাড়া হয়ে গেলাম, এখন বড় হয়ে গেছি, একদিন বিয়ে দিয়ে দিবা, আমি অন্য সংসারে চলে যাব, তুমি কিন্তু আমাকে পাবা না। মানে কত প্যাথেটিক, আপনি চিন্তা, মানে মনটা ভেঙে যায়। কিন্তু সেই কারণে এবার ইফতার পার্টিটা একদম হাসি খুশি উৎসাহভাবে, কোনো ভয় ভীতি ঊর্ধ্বে থেকে খুব চমৎকারভাবে ইফতার পার্টিটা হচ্ছে। এবং ইফতার পার্টিটা আমরা যে ইফতার পার্টিগুলো করতেছি আমাদের দলীয়ভাবে, আমরা কিন্তু সারা বাংলাদেশ, ইউনিয়ন, ওয়ার্ড একদম ইউনিট পর্যায়ে চলে গেছি। পাশাপাশি আমাদের 31 দফা কর্মসূচিও কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে চলে যাচ্ছে। ইফতার মাহফিলগুলো আমি একটা জিনিস লক্ষ্য করেছি মঞ্জুর ভাই, যে আমরা সর্বসাকলে 200-250 একটা কর্মীর একটা ইফতারের ব্যবস্থা করা হচ্ছে, যে এখানে ওদেরকে নামটা আলোচনা হবে, ইফতার পার্টি হবে। সেখানে দেখা যায় মানুষের ঢল নেমে যাচ্ছে। তার মানে কি, মানুষ স্বতঃস্ফূর্ততা আছে। এটা কিন্তু আপনি এটাকে যদি কেউ রাজনৈতিক ভাবে হিসাব করে ঠিক না। কারণ এই ইফতার মাহফিল যেমন আমাদের ধর্মে আছে, আমি নিজে রোজা থেকে আরেকজনকে যদি ইফতার করতে পারি, সে সমান সব আমার পাওয়া যায়। এটাও কিন্তু একটা ধর্মের ব্যাপারে একটা দুর্বলতা আছে। সেই কারণে আমি মনে করি ইফতার পার্টি এবং রাজনীতি আমার মনে হয় দুইটা একসাথে মিলানো ঠিক হবে না। ইফতারি আমরা মুসলিম কান্ট্রি, মেজর পোর্শন মুসলমান দেশ, আমরা সবাই এখন, আমি আজকে রোজা থেকে এসেছি, তো এখানে আমার মনে ইফতার পার্টিকে অন্যদিকে দেখার কোনো কারণ নেই। হ্যাঁ, কারণ আসছে একটা কারণ, ওই যে 5 স্টার হোটেল, ওই যে 5 স্টার হোটেল, এনসিপি পার্টি 5 স্টার, হঠাৎ একটা রাজনৈতিক দল হলো, তারা হঠাৎ করে 5 স্টার হোটেলে একটা ইফতার পার্টি। আমরা কিন্তু এখন পর্যন্ত 5 স্টার হোটেল ইফতার পার্টি করতে যাইনি, যদি আমাদের দীর্ঘদিন রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি একটা রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন সাহায্য সহযোগিতায় চলে, অনেক ডোনার থাকে, এটাই থাকে, আমাদের তো আছে, সবারই আছে, ওদেরও হয়তো থাকতে পারে। ওরা কোত্থেকে আসছে, ওরা আসলো কোত্থেকে, এটা কিন্তু আমি যদি একটু পিছনে যাই, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার হয়। ওরা আসছে কোত্থেকে দেখেন, স্বাধীনতার পরে 71 সালে শেখ মুজিবুর রহমান যখন, আমরা বলি আওয়ামী লীগের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, অস্বীকার করার কোন জন্য, মুক্তিযুদ্ধ আমরা সকলে করেছি, আমাদের পূর্বপুরুষরা সকলে করেছে, নেতৃত্বে ছিল কিন্তু আওয়ামী লীগ। সেই দেশ যখন স্বাধীন হলো, বাংলাদেশে শেখ মুজিবুর রহমান এসে একটু অপেক্ষা করলো, উনি কিন্তু ঠাস করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে গেলেন। কারণ উনি একটু চিন্তাও করলেন না, দেশটা স্বাধীন করলো কারা মুক্তিযুদ্ধ করলো, তাদের সাথে বসে আলোচনা করে আমি রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্র সরকার গঠন করি, এটা কিন্তু করলেন না, উনি বসে গেল। বাট ওই সময় ওনার দায়িত্ব ছিল কি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদেশের মানুষ দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধ করে রাষ্ট্রকে স্বাধীন করেছে, সবার সাথে আলোচনা করে ওদেরকে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়ে দিই। আমি যদি জাতির পিতা মনে করি, আমি শেখ মুজিব বসে থাকি, রাষ্ট্র পরিচালনা করুক, ওরা যদি কোনো খারাপ কাজ করে, ওরা যদি রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হয়, আমি আবার হুমকি দেবো, আবার হুমকি দেবো, পরামর্শ দিব। ঠিক আজকে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন যারা, তাদের কাছ থেকে কিন্তু আমরা সেটা আশা করেছিলাম, যে এরা যে আন্দোলন গ্রুপ হিসেবে এরা ফ্রন্ট সাইডে, আমরা পিছনে ছিলাম। মজুমদার ভাই, আমাদের ভূমিকা কি ছিল এটা আমরা বলতে গেলে মানে আমাদের এটা অবিশ্বাস্যযোগ্য। আমরা শুধু ব্যানারটা শো করি নাই, ওদের পিছনে ছিলাম, আমরা ব্যানারটা শো করিনি। আমরা যদি ব্যানার শো করতাম, ওই যে হাসিনা কন্টিনিউ বলছে, হাসিনা দোসরা বলছে বিএনপি জামাতের আন্দোলন, বিএনপি জামাতের আন্দোলন হলে ইন্টারন্যাশনালি হয়তো এই আন্দোলন দিকে অন্যভাবে কেউ হাত বাড়াতে পারতো। এটা আমাদের একটা পলিসি ছিল, ছাত্ররা সামনে থাকুক, আমরা পিছন থেকে শক্তি, সাহস, যা দরকার সব কিছু করে আন্দোলনটা সাকসেস হোক। কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু একই ভুল করলো। তারা কি করলো, বিজয় অর্জন হলো, হাসিনা পতন হলো, তাদের কিন্তু উচিত ছিল ঠিক ওই একই রকম, তারা যদি বলে এটা নতুন করে স্বাধীন হয়েছে, তাদের কিন্তু একই ভূমিকা রাখা উচিত ছিল, যে আমরা কোনো রাজনৈতিক দল গঠন করব না, কারণ আমরা একটা ফোর্স, স্পেশাল ফোর্স থাকবো এদেশে, যারা ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আবারও যদি কেউ বৈষম্য আচরণ করে, কেউ যদি ফ্যাসিস্ট হয়, কেউ যদি স্বৈরাচার হয়, আমরা যে একটা ফোর্স তৈরি হলাম বাংলাদেশে নতুন করে, এই ফোর্সটা সকল সময় রিজার্ভ থাকবে এবং আমাদের কাজ হবে
কেউ যে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আবার দেশে অন্যায় অত্যাচার নির্যাতন বা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আচরণ তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, সেইটার থেকে কিন্তু তারা সরে আসছে ক্ষমতার লোভে। তারা কিন্তু ক্ষমতার লোভে আসছে। না, রাজনৈতিক দল তো করতেই পারে। Yes, রাজনৈতিক দল করতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল করতে- রাষ্ট্রের স্বার্থে, আমি কিন্তু সম্পূর্ণ রাষ্ট্রের স্বার্থে বলছি, তাদের কথা বলছি। তারা যদি রিজার্ভ ফোর্স থাকতো আমিও তাকে ভয় পেতাম, বিএনপি ভয় পেত, সমস্ত রাজনৈতিক দল তাকে ভয় পেত। যারা রিজার্ভ তারা কিন্তু ক্ষমতার জন্য, ক্ষমতার লোভ লালসা থেকে কিন্তু তারা আন্দোলন করে নিউট্রালি অ্যাক্ট করতে পারে। Yes, এখন তো yes, তারা yes. biased কিন্তু হয়ে গেল। এখন কিন্তু আমরা তাদের সমালোচনা করা শুরু করবো, কারণ যখন রাজনৈতিক দল করে, এই যে 5 স্টার হোটেল একটা হওয়া পসিবল, কিভাবে সম্ভব? টাকা লাগে না, এই টাকা আসে কোথেকে? আমি প্রশ্ন করতেই পারি, আমাদের যদি প্রশ্ন করেন আমরা বলবো। আমরা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেছি, আমরা একাধিকবার ক্ষমতায় ছিলাম, আমাদের নেতাকর্মী কোটি কোটি নেতাকর্মী, আমরা 100 টাকা করে যদি নেতাকর্মীদের টাকা নিয়ে আমাদের কোটি কোটি টাকা জমা হয়ে যায়, সেই টাকাতে আমরা ইফতার করতে পারবো, সেই টাকা থেকে আমরা অনেক কিছু করতে পারবো। কিন্তু তাদের কোথেকে আসলো এই আয়? এটা কিন্তু জাতি এখন প্রশ্ন না, তাদের কি করতেছে। ডোনার থাকতে পারে না, হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী থাকতে পারে না? সেটা সময়ের ব্যাপার, সময় লাগবে। হঠাৎ করে এই মুহূর্তে ডোনার যদি এসে পড়ে তাহলে কিন্তু মানুষ স্বপ্ন দেখবে এরা বুঝি ক্ষমতা আসতেছে। এই কারণে তাদের বাংলাদেশে যা হচ্ছে যে শেখ হাসিনা বিদায় নেওয়ার 3 দিন আর 4 দিন আগে ওই যে সোবান সাহেব বসুন্ধরা কি বলেছিল, প্রাইম মিনিস্টার মরে গেলেও তার সাথে আমরা আছি, মানে মরে গেলে সে মানে প্রাইম মিনিস্টার লাশের সাথেও সোবান সাহেব চলে যাবে। তো সেই সোবান সাহেবরা তো এখনো বাংলাদেশে আছে, তারাও তো আবারও সেই ফায়দা নেওয়ার জন্য ছেলে মানুষ, তারা ইমেচিউর ছেলে পেলে, তাদের মাথায় এরকম মেচুর বুদ্ধি আসে নাই যে কারা তাদেরকে গাইড করে, কারা মিসগাইড করে, কারা ব্ল্যাকমেল করে, এই বোঝার ক্ষমতা এদের হয় নাই। আমার সন্তানরা কালকে রাত্রে 3টা পর্যন্ত আমাকে ডিসকাস করছে, তারা বলছে তুমি আব্বু কথা বলবা, আমরা রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমরা কিন্তু রাজনৈতিক দল করার জন্য নয়, আমরা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে সকল সময় আমাদের একটা প্রতিবাদ কণ্ঠ থাকার জন্য আমরা কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র নেতাদের সাথে আমরা আন্দোলন সংগ্রাম করছি। বাবা তুমি এই কথাটা জোরালো ভাবে বলবা। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। ডক্টর কে মতিনুর রহমান, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, নতুন রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ডের ব্যাপার যেমন এসেছে, পাশাপাশি নির্বাচন প্রসঙ্গেও কথা বলেছেন কর্নেল জাকারিয়া। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সঙ্গত কারণে বেশ কিছু প্রশ্ন চলে আসছে। দেখুন, আমরা 3 জন আলোচক এখানে আলোচনা করছি, সবাই মুক্তভাবে কথা বলছি। তো এখানে একটা কথা আমি কর্নেল জাকারিয়া সাহেবের কথার কোট করি একটু। উনি বলছেন যদি ফ্যাসিস্ট সরকার না যেত, যদি শব্দটি আসছে, যদি না যেত, যদি শব্দটা নেই অলরেডি গেছেন উনি, না যেত তাহলে 29 সাল পর্যন্ত আপনি সে থাকতো, তো ততদিন আপনাকে অন্যান্য অপর রাজনৈতিক দল তারা অপেক্ষা করতে হতো নির্বাচনের জন্য। এই কথাটি যদি আমি এভাবে দেখি, ব্যাখ্যা করি, তাহলে এর মধ্যে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন রয়ে গেছে। কীরকম? এই কথা শুধু উনি বলেছেন তা না, আপনি আরেকটি বলেছেন যে যদি মৌলিক সংস্কার, বিচার কাজ সম্পূর্ণ না হওয়া, যৌক্তিক সংস্কার, এগুলোর হচ্ছে ডেফিনেশনটা কী? মানে একটা সুনির্দিষ্ট ডেফিনেশন থাকে না প্রত্যেকটা জিনিসের, আমি জানি না, উনি নিশ্চয়ই উনি ব্যাখ্যা দিবেন। আপনি গত বুধবারে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার, মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, উনি বলেছেন একটা অনুষ্ঠানে, আমি কোট করছি কথাটা, যে অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কোনো সংস্কার করেন নাই, রাইট? তো অতীতে ক্ষমতার ওনারা অংশীদার ছিলেন না? তো ওনারা কি ভয়েস রেজ করেছিলেন এই সংস্কারের ব্যাপারে? করেন নাই তো, পার্লামেন্টও ছিলেন। তো সুতরাং এই যে কথাগুলো, অর্থাৎ বলা হচ্ছে আপনি 27টা রাজনৈতিক দলের ভেতরে লাস্ট যে মিটিংটা হচ্ছে আপনার সাথে, প্রধান উপদেষ্টার সাথে, সেখানে 17টি রাজনৈতিক দল নির্বাচন, স্থানীয় জাতীয় নিয়ে একটা ডিবেট ছিল, জাতীয় নির্বাচনের পক্ষে রায় দিয়েছেন। ইস্যুগুলো অনেকগুলো। দেখেন, প্রথমত যে এর স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন তৈরি হচ্ছে, সংস্কার আগে না নির্বাচন আগে তৈরি হচ্ছে, তারপর আবার গণপরিষদের প্রসঙ্গটা আসছে। অর্থাৎ 111-এর পরে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমাদের পার্লামেন্টে যে আইন, সেটা হচ্ছে 3 মাস ইন্টারিম গভর্নমেন্ট, তারা 2 বছর ছিলেন এবং তারা -3 আবিষ্কার করেছিলেন এবং চূড়ান্তভাবে কিন্তু সেটা পারেন নাই, দিতে হয়েছে নির্বাচন। আমার কাছে মনে হচ্ছে 111-এর আদলেই আরেক ধরনের প্র্যাকটিস এখানে কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে এবং সেখানে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় চার বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। মূল কথা হচ্ছে জনগণ আসলে কি চাচ্ছে। এখানে
একটা জিনিস আপনাকে পরিষ্কারভাবে বুঝতে হবে যে রাজনীতিতে কথার মারপ্যাচ হয়, গেমিং হয়, তবে সেই গেমিংটা যেন সেটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের বিপক্ষে যেন না যায়, সেটি হচ্ছে মূল কথা। সেটি জায়গায় আমাদের স্ট্যান্ড অত্যন্ত স্পষ্ট। এখানে আপনি দেখেন যে যেটি বলেছিলাম যে আপনার জামাত ইসলাম, স্পেসিফিক করি আমি জিনিসটা, হ্যাঁ, জামাত ইসলাম এবং এনসিপি ছাড়া নির্বাচন চায় না এরকম রাজনৈতিক দল বাংলাদেশে নাই, ফ্যাসিস্ট বাদ দেন। তাহলে বড় স্টেক হোল্ডার নিশ্চয়ই একটা বড় রাজনৈতিক দল আছে এবং তার সাথে অন্যান্য রাজনৈতিক দল আছেন। না, জামাত ইসলাম তো হয়তো তড়িঘড়ি না করার না না তড়িঘড়ি না, আমি কথাটা আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে যে একটি দল, ওনার কথা যদি বলি, একটি দল মানে বিএনপিকে মিন করেছেন উনি। আমি বিএনপি রিপ্রেজেন্টেশন নিয়ে এখানে কথা আসছি না, বিএনপিকে মিন করে একটি বিএনপিকে বলছে যে আপনি ক্ষমতা থেকে চলে যান, আমি বলবো এটা বলছেন। বিএনপি চাচ্ছে নির্বাচন জনগণের রায়, এটি অন্যায়। আমি একটা রাজনৈতিক দল হিসেবে জনগণের কাতারে গিয়ে আমি ভোট নিয়ে তার সমর্থনে ক্ষমতা আসতে পারি না? এটা রাজনৈতিক দলের তো মূল উদ্দেশ্য তো সেটা হওয়ার কথা। জনগণ যদি তাকে পছন্দ করে, জনগণ যদি তাকে চায়, যে কোনো রাজনৈতিক দলকে কিছু চাইতে পারে, তাহলে অপরাধটা কোথায়? তড়িঘড়ির প্রসঙ্গ কি হবে? না, শুধু তো বিএনপি না, আমি কথাটা শেষ করছি। আমি বলছি বড় একটা রাজনীতি, তার সাথে তো অপরাপর প্রায় 17টা দল, তারা তো চাচ্ছে এটা। আপনি এর মধ্যে নিয়ে আসছেন আবার স্থানীয় নির্বাচন, এই ইস্যুটাও নিয়ে আসছেন, কিন্তু অনেক সময় আপনি না না উনি আনেন না, কিন্তু আসছে তো, ইস্যুটা আসছে। উনি যে কথাগুলো বলছেন সেগুলো তার যৌক্তিক সংস্কারের ডেফিনেশন আমি জানি না, বাট আমি যেটা মনে করি সংস্কার হবে না, সংস্কার চাচ্ছে না, এরকম কোন রাজনৈতিক দল আছে? প্রত্যেকটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে না? সাধারণ জনগণ বলেছে প্রয়োজনীয় সংস্কার। আমি বলছি প্রত্যেকটি রাজনৈতিক দলে বলছে, একজন সাধারণ জনগণ হিসেবে আমি বলছি। এখন আপনি নির্বাচন কেন্দ্রিক, অর্থাৎ দীর্ঘ 17টি বছর 3টা নির্বাচন হয়েছে যেখানে জনগণ ভোট দিতে পারে নাই, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, কোনো সন্দেহ নেই। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি সমস্ত কার্যক্রম সম্পূর্ণ করে আমি 25 বছরে গিয়ে মাস্টার্স পাস করব, একটা সরকারি কর্মকর্তা প্রথম শ্রেণীর, তারপরে ঘর বাড়ি কিছু জমি প্রপার্টি কমপ্লিট করব, করার পরে যখন আমার বয়স 45-50 বছর হবে তখন আমি একটা বিয়ে করব, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না? এটি আসলে আমার কাছে মনে হয় এইভাবে তুলনা করা হচ্ছে। বিষয়টা এরকম নয়, বিষয়টা হচ্ছে এরকম নির্বাচন কেন্দ্রিক। আপনি যে সমস্ত ইস্যুটা নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার, এটি সংস্কার, কারণ সংস্কার কিন্তু চলমান, আপনি চলমান প্রক্রিয়া। আজকে আপনি যে সংস্কারগুলো ভাবছেন, আমি যদি বলি যে বাংলাদেশের যতগুলো নদী নালা ছিল, এই নদী নালার ভিতরে প্রায় 300টি নদী নালা কিন্তু বন্ধ, একদম মরে গেছে। আপনি সেখানে আমাদের যে সময় বৃষ্টি পাওয়ার কথা, পানি পাওয়ার কথা, পাচ্ছি না, এটিও তো সংস্কারের একটা আওতায় হতে পারে। অর্থাৎ সংস্কার কি এরকম যে আমরা 29 সাল পর্যন্ত সময় দিলাম, এই সংস্কার সব কমপ্লিট, এই কিয়ামত পর্যন্ত আর সংস্কারের প্রয়োজন হবে, বিষয়টা এরকম না। আমি মনে করি এই কথাগুলো যারা বলেন এই কথাগুলো ইস্যু যারা তৈরি করেন, আমি মনে করি এর ভিতরে এক ধরনের ষড়যন্ত্র রয়েছে। কি কারণে? এটি লম্বা একটা সময় দিয়ে রাষ্ট্রকে আরেকটি একটা সংকটের দিকে নিয়ে যাবে, এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। আমি এটা দিয়ে শেষ করি প্লিজ। সেটা হচ্ছে যে আমি সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার আমরাও চাই, এবং সেটি নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কার হওয়া প্রয়োজন সেটি করে সুষ্ঠু ক্রেডিবল ইলেকশন দিয়ে, জনগণের ম্যান্ডেট দিয়ে যিনি আসবেন, যিনি ভোট পাবেন উনি আসবেন রাষ্ট্র ক্ষমতায়, এবং ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হতে না পারে, যাতে হতে না পারে, তার জন্য জনগণ সবসময় সোচ্চার থাকবেন। কারণ ওই জায়গাতে এখন বলবেন যে ফ্যাসিস্টের সকল রাস্তা আপনি বন্ধ করবেন, আপনি তো ভোটটা যদি নিয়মিত দেন প্রতি 5 বছর পর যদি জবাবদিহিতা নিশ্চিত করেন পার্লামেন্টের, তাহলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ তো নেই। ফ্যাসিস্ট হয়েছে তো দীর্ঘ 17 বছর ভোট না হওয়ার কারণে, আপনি পার্লামেন্টে কোনো জবাবদিহিতা ছিল না, কোনো স্বচ্ছতা ছিল না, সেটা ফ্যাসিস্ট হয়েছে। জি, কর্নেল জাকারিয়া শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি বলছি যে এই সরকার, বর্তমান সরকার কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু 111 সরকার না। আমাদের বুঝতে হবে এই সরকার কিন্তু সেই প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যার পরে যে সরকার এসেছিল সেই সরকারও কিন্তু না, বা অতীতে বিভিন্ন প্রেক্ষাপটে যে সরকার এসেছিলেন সেই সরকার না। এই সরকার কিন্তু জনগণের হয়তো ইলেকশনের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে আসে না, কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ মিলে কিন্তু এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, সেইটাকে কিন্তু গুরুত্ব কম না।
তো এই সরকারকে যদি আপনি একটি যৌক্তিক সময় বলতে কি বোঝায়, এই অগাস্টে আসলে কিন্তু এই সরকারের 1 বছর হবে, এবছর অগাস্ট, এবং ডিসেম্বরে আসলে হয়তো 1.5 বছর হবে। আমাদের বা আমার চিন্তা আমি বলতে চাচ্ছি যে 17 বছরে যে একটা ফেসিড সরকার যে দেশের সমস্ত কিছুকে ধ্বংস করেছে, একটা নতুন একটা ফেসিস্ট ধারা সবকিছু তৈরি করেছে, দুর্নীতি বলেন, অবিচার বলেন, গুম খুন বলেন, সবকিছুতে এমন একটা নবধারার সৃষ্টি করছে আমি বলব, যেটা কখনো বাংলাদেশের অতীত ইতিহাসে এই ধারায় ছিল না, এই স্কেলে ছিল না, এইরকম গ্রেডনেস ছিল না। তো সেই অবস্থা থেকে যদি কিছু কিছু সংস্কার, হ্যাঁ অবশ্যই সংস্কার তো চলমান একটা প্রক্রিয়া, কিন্তু সব জায়গায় কিন্তু আপনার সংস্কার শুরু করে দিতে হবে। আপনি লক্ষ্য করছেন কিনা, গতকালকে কিন্তু জনাব তারেক রহমান কিন্তু বলেছেন যে সরকারই আসুক ক্ষমতায়, সেই সরকারকে কিন্তু সকল এই যে ওনার এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কি নিশ্চয়ই উনি জনগণের যে ইন্টেনশন, জনগণের যে চাওয়া, সেই প্রাপ্তি, সেটাকে কিন্তু উনি আমি মনে করি এটার মাধ্যমে অ্যাড্রেস করেছেন। কারণ জনগণ কিন্তু এইটাই চায়, জনগণ যে এই সরকারকে এই হত্যাগুলোর বিচার শুরু করতে হবে। একটা বিচার প্রক্রিয়া তো ওভারনাইটে সম্ভব না। আপনি 6 মাস 3 মাসে বলবেন যে একটা বিচার প্রক্রিয়া শুরু হবে, এই স্কেলে যে স্কেলের হয়েছে, অপরাধ হয়েছে, সেই অপরাধে আপনি 1 বছর 6 মাস 1.5 বছরের ভিতরেই আমরা আশা করতে পারি না যে এই বিচারগুলো, সব হত্যার বিচারগুলো শুরু হবে। নাম্বার 1। নাম্বার 2, আমরা কেন ইলেকশন চাই, কেন আমরা নির্বাচন কেন চাই, কেন একটা গণতান্ত্রিক সরকার চাই? গণতান্ত্রিক সরকার চাই তো মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। জনগণের একটা ওয়েলফেয়ার স্টেট হবে, একটা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র হবে, যেখানে মানুষ সুবিচার পাবে, যেখানে মানুষের এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স থাকবে না, মানুষ পরিবার জানো না তার লাশ সে কি বেঁচে আছে না মরে গেছে, এরকম পরিবেশ থাকবে না। এই জন্য তো আমরা নির্বাচন চাই। তো সেই নির্বাচনে আমরা যদি তাড়াহুড়ো করে একটা নির্বাচন দিয়ে একটা সরকার আসে, সেই সরকার কি আপনি মনে করেন ইনফ্লেশন কন্ট্রোলে রাখতে পারবে, মুদ্রাস্ফীতি কন্ট্রোলে রাখতে পারবে, বাজার জাকারিয়া হোসেন, তাড়াহুড়ো বলতে কি বোঝাতে চাচ্ছেন? কর্নেল জাকারিয়া হোসেন, কন্ট্রোলে রাখতে পারবে। কর্নেল জাকারিয়া হোসেন, যেসব কর্নেল জাকারিয়া হোসেন, একটু সরি টু ইন্টারাপ্ট, যেটা বলছি তাড়াহুড়া বলতে এখানে কি বোঝাতে চাচ্ছেন, মানে সেটি যদি একটু ক্লিয়ার করেন আপনি। কারণ 3 মাস 6 মাস তো না, আপনি বললেন 1 বছর হয়ে গেল, হ্যাঁ, এবং এই সরকারের পক্ষ থেকে আমি বলছি এই সরকারের পক্ষ থেকে অলরেডি, কর্নেল জাকারিয়া, এই সরকারের পক্ষ থেকে অলরেডি কিন্তু একটি টাইম ফ্রেম দেয়া হয়েছে, হ্যাঁ, এবং সেটি ডিসেম্বর বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর, যদি ন্যূনতম সংস্কার নিয়ে শুরু করা যায় তাহলে সেটি ডিসেম্বর, আর যদি সংস্কারের আকার একটু বাড়ে তাহলে সেটি জুন। এটি কিন্তু অলরেডি স্পষ্ট করে বলা হয়েছে। এরপরে কি আর, মানে আপনার কাছে কি মনে হয় এই বিষয়টি নিয়ে আর কি? এই ব্যাপারে আমি বলি, দেখেন এই সরকারে যদিও প্রায় 1 বছর হতে যাচ্ছে, আপনি বলছেন বা 9 মাস হয়েছে, 7 মাস 8 মাস হয়েছে, কিন্তু আপনি লক্ষ্য করছেন কিনা দি ফার্স্ট ডে থেকে কিন্তু ওয়েভ অফ অ্যাটাকস কিন্তু তাকে সামাল দিতে হয়েছে। আপনারা যারা ফেসিস্ট সরকারের ইন্টারনাল এক্সটার্নাল যে প্রেসার ছিল, যে ষড়যন্ত্র কনস্পিরেসি এখনো চলছে, যে অর্থ ব্যয় করা হচ্ছে পিছনে, কিন্তু এই সরকারকে কিন্তু সাকসেসিভ অ্যাটাকস বিভিন্ন ফ্রন্টে কিন্তু তাকে মোকাবেলা করতে হচ্ছে, এখনো করতে হচ্ছে এবং আগামীতে আরো করতে হবে। আপনি বিষয়েও এরা কিন্তু যেহেতু তাদের অর্থ আছে এবং তাদের কনস্পিরেসির এইগুলো আছে, যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এবং বিভিন্ন আমাদের যে গভর্নমেন্টের এখন আমলা বলেন, নিরাপত্তা বাহিনী বলেন, পুলিশ ফোর্স বলেন, পুলিশ বাহিনী বিভাগ বলেন, সবখানে কিন্তু তাদের সেই বেনিফিশিয়ারিজ কিন্তু এখনো বহল তবিয়তে বিভিন্ন জায়গায় আছে। এটা তো বলার কিছু না, এটা সবাই কাছে স্পষ্ট
দৃশ্যত। তো কাজে সে এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি না যে যেটা বলেছে স্বল্প সংস্কার করে একটা নির্বাচনে যাওয়াটা আমি মনে করি না যৌক্তিক হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই ঐক্যমত্যে আসা উচিত, তাদেরও নিজেদেরকে অনেক কিছু পর্যালোচনা করা উচিত, ন্যাশনালি একেবারেই সময় দিতে পারছি না, সামনে রাখা উচিত। কর্নেল জাকারিয়া এবং তাদের অসংখ্য ধন্যবাদ। আমি আর সময় স্বল্পতার জন্য এগিয়ে নিতে পারছি না, আমরা একটু যাব জনাব গোলাম মোস্তফা সাগর, আপনার বক্তব্য শুনবো নির্বাচন প্রসঙ্গে, খুব সংক্ষেপে শেষ করবো আমরা। কর্নেল সাহেবের যে কথা, সেখান থেকে আমার দু একটা কথা বলতে হয়। সেটা হচ্ছে কি, আমরা তো ঐক্যমতের বাইরে তো না, আমরা সবাই তো ঐক্যমতের ভিতরে আছি। ঐক্যমতে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, নিজেদের মধ্যে একটু তর্ক বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, তার মানে এই না যে আমরা ঐক্যের মধ্যে নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সুস্পষ্ট ধারণা, ডক্টর ইউনূস সাহেব সম্মানিত ব্যক্তি, সে অত্যন্ত বাংলাদেশ না ইন্টারন্যাশনালি অন্তত গ্রহণযোগ্য ব্যক্তি, উনি নিজেও কিন্তু পরিষ্কার ভাষায় বলেছেন যে ডিসেম্বর অথবা আগামী জুন মাস। তার সাথে কিন্তু একমত সেনাপ্রধানও একটা বক্তব্য বলেছিলেন সর্বোচ্চ 18 মাস, তার মানে একই কিন্তু কথা কিন্তু একই আছে। তো সেইখানে মানে কেউ বলল যে পুরোপুরি সংস্কার না করে নির্বাচন করা যাবে না, বিচার না করে নির্বাচন করা যাবে না। আরে ভাই, বিচার করবে, সংস্কার করবে, এটা তো শুধু এই সরকারের দায়িত্ব না। এই সরকার তো জনগণের নির্বাচিত সরকার না, এই সরকার আমাদের সকলের গ্রহণযোগ্য, সকলের সমর্থিত একটা সরকার, ঐক্যমতের একটা সরকার। কিন্তু এখন না ভয় হয় এই সংস্কার একটু ভয় হয় আমাদের। কেমন ভয় হয়? আমরা যেমন কেমন একটু ফ্যাসিস্টের একটু গন্ধ পাচ্ছি। ফ্যাসিস্ট কিন্তু বলছে 2021 সালের আগ পর্যন্ত কোনোভাবেই এই রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া যাবে না, আমরা এই করব সেই করব। 2021 সালে বাংলাদেশ যদি এই হাসিনা থাকতো, তো 2021 সালে আমার কথাটা অন্য সেন্সে অবলিগেশন থাকলে আমি বলতে হয় 2021 সালে যে হাসিনা ক্ষমতা থাকতো, বাংলাদেশ রাজনীতি নয়াদিল্লি হতে পারতো, এরকম সম্ভাবনা ছিল। আজকে কথাটা বলতে হলো আমাদের সেই ভয়টা আমার এখন, সেই ভয় না, এখন ভয়টা ঢুকছে এই সংস্কার নাম দিয়ে তারা কিন্তু অলরেডি একটা রাজনৈতিক দল গঠন করে ফেলেছে। দেখেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা 3 জন ছাত্রনেতা কিন্তু সরকারের সাথে ছিলেন, সেখান থেকে একজন বের হয়ে এসে একটা রাজনৈতিক দল গঠন করলো। আমাদের ভয় থাকবে না কেন বলেন? তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশে কি আছে? ছাত্র আছে, হাজার হাজার ছাত্র তাদের পাশে আছে। বাট ভোট কিন্তু এক জিনিস না, ভোট রাজনীতিবিদ সব কিন্তু একসাথে না। ওনারা রাজনীতি করছে, ছাত্ররা রাজনীতি করছে, রাজনীতিবিদ কিন্তু হতে পারেনি। রাজনীতিবিদ যখন হতে পারবে তখনই তারা ভোটের স্বপ্ন দেখতে হবে। সে কারণে আমি মনে করি তাদের মানে সকল কিছুর ঊর্ধ্বে থেকে, মানে সমালোচনা ঊর্ধ্বে থেকে ওদেরকে আমরা আদর করি, ওদেরকে সম্মান করি। এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আমাদের নেতা তারেক রহমান বহুবার বলেছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়ার কোনো সুযোগ নেই। আর সংস্কারের কথা যেটা বলছেন, সংস্কার এই সংস্কারের কথা তো আমরা 2023 সালে 12 কি 13 জুলাই আমার নেতা তারেক রহমান 31 দফা উত্থাপন করেছে। সেই সংস্কারের বাইরে আমার মনে এই সরকার কোনো সংস্কার করার কোনো সুযোগ নেই। প্রতিটা সংস্কার, 2-4টা সংস্কার কথা আমি শুধু বলি, বেশি না, 2-একটা সংস্কার কথা বলি। দেখেন, শেষ করতে হবে। জি, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী দল নিরপেক্ষ মানে তত্ত্বাবধায়ক সরকার যেটা আমরা করেছিলাম, সেই তত্ত্বাবধায়ক সরকারের কথা কিন্তু তারেক রহমান বলেছে এটা ফিরে আনতে হবে। তারপর আবার কি বলেছেন? প্রধানমন্ত্রী দায়িত্ব পালন পরপর 2বারের বেশি কেউ হতে পারবে না। তার মানে কি, কোন দেশের প্রধানমন্ত্রী 2বার না হতে পারে, না হয়, তাহলে তাকে দেওয়া অন্যায়, অত্যাচার, নির্যাতন বা কিছু হওয়ার সম্ভাবনা, কারণ ভিতরে ভয় থাকবে। আবার আরেকটা আছে যে সংবিধান 70 অনুচ্ছেদ, যেটা সাংঘাতিক ব্যাপার, স্বৈরাচার। সেই সংবিধান 70 অনুচ্ছেদে তারেক রহমান হাত দিয়েছে। আমরা কিন্তু আশাই করতে পারি বিএনপি একটা বৃহৎ দল, বাংলাদেশে আমাদের কমপক্ষে 60 লক্ষ মামলা আছে, হাজার হাজার মানুষ আমাদেরকে ভোট দিবে। এই ভোটে আমরা ক্ষমতা আসলে আমরা এই সংস্কারগুলো অবশ্যই ইনশাআল্লাহ বাংলাদেশে করব। ডক্টর মতিউর রহমান, এখানে দেখেন যে একটা কথা প্রাসঙ্গিকভাবে মানে বলা উচিত, সেটা হচ্ছে যে এই যে 31 দফা বিএনপি থেকে যে ঘোষিত হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের, কোন রাজনৈতিক দল কি এটা করেছে? মানে এরকম দিয়েছেন? দেন নাই। বিএনপি আজকে যেটা দিয়েছেন, গত 23 মে 2023 সালের 13 মে 2023 সালে, সরি, এটা কি বিএনপি আগে কখনো ভাবে নাই, এখন ভাবছে। তার মানে তারাও জানে যে ইতিবাচক রাজনীতি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের জনগণের সমর্থন এটা খুব কঠিন। একটু স্যার, এখন ভাবে ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ, ভাবে নাই, এটা কিন্তু ভাবছি আমরা আগে থেকে। আপনি আমার বলার সাথে ইন্টারাপ্ট করুন না প্লিজ। সেটা হচ্ছে, তার মানে
এখন ভাবছে কেন, পজিটিভলি দেখছে জিনিসটা। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এটি কিন্তু আগে কখনো কোন রাজনৈতিক দল ভাবে নাই, এখন ভাবছে, ভবিষ্যতে হয়তো আরও নতুন করে ভাববেন। তার মানে যা কিছু ঘটছে একটা পজিটিভ দিকে যাচ্ছে। ইয়েস। প্রশ্ন হচ্ছে, যেটা জাকারিয়া সাহেব শেষেও একটা কথা বলেছেন যে তাড়াহুড়ো করে, আমি আসলে এই কথাগুলো ধরেন, এই যে প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার, ওনার বলছেন যে 25 ডিসেম্বরের ভিতরে, যেটা আপনি উল্লেখ করলেন, এরপরে সেনাপ্রধান উনিও বলেছেন। আমি সেনাপ্রধানের বক্তব্যটার চাইতে প্রফেসর ইউনূস, যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, নিচ্ছি এটাকে এভাবে। প্রশ্ন হচ্ছে যে এটি ঘোষণা হওয়ার পরেও আমরা বলছি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, আমরা বলছি এই বড় সংস্কার, এটা মানে এই কথাগুলো কিন্তু বিভ্রান্তিমূলক কথা। সেই কারণে আমি বলেছি যে 111-এর সরকার আর এই সরকার আমি এক নয়। 111-এর সরকারের যে কিছু কিছু ক্যারেক্টার, ওই ক্যারেক্টার আমি লক্ষ্য করছি, যেটি জনগণের ভিতরে একটা শঙ্কা তৈরি হচ্ছে। আপনি অতীতে আমি ভালো কাজ করি নাই, তার মানে আগামীতে আমি ভালো কাজ করবো না, এমন কোনো কথা আছে? আমি করতে পারি না। সুতরাং আমি মনে করি, দেখেন, ফ্যাসিস্ট তৈরি হয় তখনই যখন আমার মতামতকে আপনি রুদ্ধ করেন, যখন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আপনি বন্ধ করেন, যখন পার্লামেন্টের মতো একটি জায়গা যেখানে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন, যখন আপনি নিজে রাত্রেবেলা ভোট তৈরি করেন, বক্স ফিল আপ করেন, এই জায়গাগুলোতে আমি মনে করি ওই জায়গা। কর্নেল জাকারিয়া 30 সেকেন্ড যদি কিছু যুক্ত করেন, শেষ করব কনক্লুডিং রিমার্কস। আমি এই বিজ্ঞ আলোচক যেটা বলেছেন যে ইতিবাচক রাজনীতির এখন ম্যান্ডেটরি হয়ে গেছে সকল দলের জন্য, যেহেতু জনগণের সেটা চাচ্ছে। তো ইতিবাচক রাজনীতি করতে হলে সব দলের কিন্তু নিজস্ব সংস্কারের প্রয়োজন আছে। সব দল আগে নিজের সংস্কারটা করে জাতিকে দেখা যে আমরা এখন এরপর থেকে ইতিবাচক রাজনীতি করব এবং দেশের কল্যাণের জন্য রাজনীতি করব, এবং সরকার গেলেও আমরা দেশের কল্যাণ করবো। আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।